আজ এমন একটি সিনেমার গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি যেই সিনেমাটি বদলে দিয়েছিল বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটকে। বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষজন যখন সেই অশ্লীলতার জন্য সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, তখন এই সিনেমাটি স্বস্তির দিশা দিয়েছিল সাধারণ দর্শকদের। সাধারণ মানুষ আবারও তাদের পরিবারকে সাথে নিয়ে সিনেমা হলে যেতে শুরু করেছিল। এই গল্পটি বাংলাদেশের সিনেমা জগতের একটা মাইল ফলক। 2009 সালে মুক্তিপ্রাপ্ত গ্রাম বাংলার পটভূমিতে নির্মিত রোমান্টিক এই ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও, তোমরা দেখছো ওর গপ্প। ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ মনপুরা। গল্পের শুরু হয় এক ঝড়ের রাতে, যেখানে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখানো হয় আর তার পাশেই পড়ে রয়েছে এক মেয়ের দেহ। সোনাই নামের একজন লোক এসে তার চাচাকে ডাকে। সোনাইয়ের চাচা গ্রামের প্রভাবশালী লোক আর ওনার নাম গাজী। তিনি সোনাইকে ছোটবেলা থেকে বড় করেছেন। অবশ্য সোনাইয়ের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই। সোনাই তাকে ডেকে সেই মেয়েটির কাছে নিয়ে আসে। মেয়েটির নাম রহিমা। তারা দুজন মিলে রহিমাকে ভেতরে নিয়ে আসে। সোনাই তখন তার চাচার কাছে জানতে চায় রহিমা কি বেঁচে আছে। তখন গাজী সাহেব বলেন, হালিম কোথায়? হালিম হচ্ছে গাজী সাহেবের ছেলে। হালিম মানসিকভাবে অসুস্থ, তাকে পাগলই বলা যায়। সোনাই তখন বলে, তাকে আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখেছি। তারপর তিনি সোনাইকে সাথে নিয়ে হালিমের রুমে আসেন। তিনি সোনাইকে হালিমের পায়ে শিকল দিতে বলেন। আর এরপর গাজী সাহেব তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে বলেন হালিম রহিমাকে খুন করেছে। তিনি এটা জেনে বলেন হালিমের পায়ের শিকলকে খুলে দিয়েছে। সোনাই তখন বলে, আমি খুলে দিয়েছি। খাবার খাওয়ার পর সে আমাকে বলেছিল একটু বাইরে দিয়ে হাঁটতে চায়, আর তাই জন্যই সে আমাকে অনেক অনুরোধ করেছিল, আর আমি ভালো বুঝে তাকে পায়ের শিকলটা খুলে দিয়েছিলাম। তখনই সোনাই গাজী সাহেবের পায়ে ধরে বলে, আমার কোনো ভুল ছিল না, আমাকে ক্ষমা করে দিন। গাজী সাহেব বলে, খুনি আর খুনির সহযোগী দুজনকেই আমি কালকে পুলিশের কাছে দেব। এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তখন হালিমের মা ওনাকে প্রচুর বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন হালিমের কোনো দোষ ছিল না, সে মানসিক ভারসাম্যহীন। সোনাই তার পায়ের শিকল খুলে দিয়েছে, আসল অন্যায় সোনাই করেছে। পরদিন গাজী সাহেব সোনাইকে নৌকায় করে একটা জায়গায় নিয়ে আসে। আসার সময় সোনাই গাজী সাহেবকে বলে, আমার কি দোষ? খুন তো আর আমি করিনি। গাজী সাহেব সোনাইকে বলে, তুই ঘটনার রাতে বাড়িতে ছিলি না, পুলিশের কাছে ধরা পড়ার আগে সব চুপ থাকতে হবে। সোনাই তখন বলে, দোষ তো তাহলে সব আমার ওপরই আসছে। গাজী সাহেব সোনাইকে তখন আশ্বাস দিয়ে বলে, আমি বেঁচে থাকতে তোর কোনো অসুবিধা নেই, তুই ধরা পড়লে আমি তোর পক্ষ নিয়ে সাক্ষী দেব। সোনাই গাজী সাহেবকে অনেক বিশ্বাস করত, তাই সে ওনার সব কথা মানতে রাজি হয়। তাছাড়া সোনাইকে তারা ছোট থেকে বড় করেছে, তাই সোনাই তাদের বিপদে পাশে থেকে তাদের সাহায্য করতে চেয়েছে। গাজী সাহেব সোনাইকে একটা দ্বীপে নিয়ে আসে। দ্বীপটির নাম ছিল মনপুরা। আর মনপুরা দ্বীপটি গাজী সাহেবের দখলেই ছিল। এই দ্বীপটি খুবই নির্জন, আশেপাশে কোনো গ্রাম ছিল না। তাই গাজী সাহেব সোনাইকে এখানে পালিয়ে থাকার জন্য নিয়ে আসে। তিনি সোনাইকে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র দিয়ে দেয়। গাজী সাহেব যাওয়ার সময় সোনাইকে বলে সে যেন ভুলেও কাউকে তার পরিচয় না দেয়। সোনাই মনপুরাতে তার থাকার জন্য সবকিছু গুছিয়ে নেয়। এদিকে পুলিশ এসে রহিমার লাশ নিয়ে যায়। গাজী সাহেব পুলিশকে তার স্টেটমেন্ট দেন। কিছুদিন পর গাজী সাহেব সোনাইকে আবার দেখতে আসে। সোনাই তখন তার চাচাকে বলে, আমার এখানে একা একা ভালো লাগে না, এখানে কথা বলার মতো কেউ নেই, সেই জন্যই তার জন্য কিছু জীব নিয়ে এসেছে। মানুষের সাথে কোনো কথা না বললেও জীবজন্তুদের সাথে তো কথা বলতে পারবে। তখন গাজী সাহেব সোনাইকে বলে, আমি ভুল করে পুলিশের কাছে মিথ্যে বলে ফেলেছি। সোনাই তখন বলে, আপনি পুলিশকে এই বলেছেন যে আমি খুন করে পালিয়েছি, এটা আপনি না বললেও সবাই এটাই বিশ্বাস করবে। সোনাই তখন তার চাচাকে বলে, সেই দিন রাতে চাচি নিজের হাতে হালিম ভাইকে খাবার খাইয়ে দিয়ে আমাকে বলেছিল তার পায়ের শিকল খুলে দিতে, আর তাই জন্যই আমি খুলে দিয়েছিলাম, এটাতে আমার কোনো দোষ ছিল না। সোনাই একা একা মন পোড়াতে থাকতো, তার কথা বলার মতো কেউ ছিল না। সে তার কাছে থাকা পশু পাখিদের সাথে কথা বলতো। গাজী সাহেব তার ছাগলগুলো নিতে এসেছে, কারণ তার বাড়িতে হালিমকে দেখতে পীর বাবা আসবেন। গাজী সাহেব সোনাইকে বলে তিনি অনেক বড় পীর, একবার হালিমের মাথায় হাত রাখলে হালিম ভালো হয়ে যাবে। এটা শুনে সোনাই বলে, কিছুদিন আগে আসলে কতই না ভালো হতো, আমাকে এইভাবে পালিয়ে থাকতে হতো না। সোনাই রান্না করার সময় তার ময়না পাখির সাথে কথা বলে। সে তার ময়না পাখিটাকে সুখ পাখি বলে ডাকে। সোনাই তার সুখ পাখির কাছে জানতে চায় তার জেল হবে নাকি ফাঁসি হবে। আমার যদি জেল হয়
তাহলে আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর যদি আমার ফাঁসি হয় তাহলে আমি তোকে মুক্ত করে দেব। গাজী সাহেবের বাড়িতে তার ছেলে হালিমকে দেখতে পীর বাবা আসেন। পীর বাবা গাজী সাহেবকে বলেন কোনো সুন্দর মেয়ে দেখে তার ছেলেকে বিয়ে দিয়ে দিতে, আর এতে সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এদিকে সোনাই কোনো মানুষের সাথে কথা বলতে না পেরে হতাশ হয়ে পড়ছিল। একা একা জীবন কাটিয়ে সে খুবই অতিষ্ঠ হয়ে পড়েছিল। তখনই সোনাই তার দ্বীপের পাড়ে একটা নৌকো দেখতে পায়। সোনাই তাদের কাছে যায় কথা বলতে, আর সেখানে গিয়ে দেখে একজন লোক তার মেয়েকে নিয়ে মাছ ধরতে এসেছে। সোনাই এক দৃষ্টে সেই মেয়েটিকে দেখতে থাকে, আর তাকে দেখার পর সে সারাক্ষণ অস্থির অনুভব করতে থাকে। কোনো কিছুতেই তার আর মন লাগছে না। এদিকে মেয়েটিও সোনাইকে দেখার পর তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায়। সেদিন রাতে সে সাজতে শুরু করে। আসলে তারা প্রথম দেখাতেই একে অপরের প্রতি এক অনুভূতি ডেভেলপ করেছিল। মেয়েটির নাম ছিল পরি। পরের দিন পরি তার বাবাকে নিয়ে আবার মনপুরা দ্বীপে মাছ ধরতে আসে। সোনাই তাদের আবার সেখানে দেখে, আর সেই মেয়েটিকে দেখে তার খুব ভালো লাগছিল। পরির বাবা তখন সোনাইকে বলে, এই মনপুরা তো গাজী সাহেবের দখলে। সোনাই তখন ভুলে বলে ফেলে গাজী সাহেব তার চাচা হয়। তখন পরির বাবা বলে, গাজী সাহেব নাকি কিসের কেসের মধ্যে আছে? সোনাই তখন বলে, না না, মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এটা শুনে পরির বাবা বলে, মেয়েগুলো কেন যে বিষ খেতে যায়? যাওয়ার সময় পরি আর সোনাই একে অপরকে দেখতে থাকে, আর এই বিষয়টা পরির বাবা দেখে ফেলে। পরি চলে যাওয়ার সময় সোনাইর আবার একা একা লাগতে শুরু করে। পরের দিন পরি সেজে গুজে তার বাবাকে বলে, আজ মাছ ধরতে যাবে না? পরির বাবা বলে, আজ আকাশের অবস্থা বেশি ভালো না, আর তাছাড়া জালটাও ছিঁড়ে গেছে। পরির তাতে কিছুটা মন খারাপ হয়। এদিকে সোনাই পরিকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেই দিন পরি আর সেখানে আসে না। পরি হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন পরির সাথে কথা বলতে তার গ্রামের একজন দাদি আসেন। তিনি পরিকে এইভাবে দেখে জিজ্ঞেস করেন, কার প্রেমে পড়েছিস? পরি অস্বীকার করলে তিনি বলেন, তোর মতো বয়স আমিও পার করেছি। আর এরপর পরি একাই সোনাইকে দেখতে মনপুরা দ্বীপে চলে আসে। পরি সোনাইকে দেখতে না পেয়ে তার বাড়ির ভেতরে আসতে চায়, কিন্তু সে আর ভেতরে যায় না। তখন পরিকে দেখতে পেয়ে সোনাই দৌড়ে তার কাছে আসে। পরি সোনাইকে কিছু না বললেও তারা একে অপরকে দেখতে থাকে, আর দুজনেই অনেক ভালো এক অনুভূতি অনুভব করে। রাতে পরি বসে বসে সোনাইয়ের কথাই ভাবছিল, আর তখনই পাশেই তার দাদির গান শুনতে পায়। সেখানে এসে পরি নিজেও সেই গানটা গাইতে শুরু করে, আর সে সোনাইকে কল্পনা করতে থাকে। সোনাই তার সুখ পাখির সাথে কথা বলছে। সে পরীর নাম জানার জন্য অতিষ্ঠ হয়ে পড়ছিল। তখনই সেখানে পরি আসে। সোনাইকে বলে, তুমি কি জাদু করেছো আমায়? আমি যে তোমার জন্য ঘুমোতে পারছি না। তখন সোনাইও পরীকে বলে, তোমাকে দেখার পর আমারও একই অবস্থা। সোনাই তখন পরীকে বলে, তোমার নাম কি? পরি তার নাম বলে। সোনাইও তাকে তার নাম বলে। পরি চলে যেতে চাইলে সোনাই তার হাত দুটো ধরে রাখে। তখন সেখানে গাজী সাহেব চলে আসে। তিনি পরীকে দেখে পরীর বাবার নাম জিজ্ঞেস করেন, কিন্তু পরি দারুণ ভয় পেয়ে গেছিল, তাই সে তার বাবার নামটা বলতে চাইছিল না। গাজী সাহেব তখন পরীকে যেতে বলে। গাজী সাহেব সোনাইকে বলে, তোর কাছে এসেছিল, তুই চিনিস মেয়েটিকে? তখন সোনাই বলে, আমার কাছে কেন আসবে, আমি চিনি না। গাজী সাহেব বলে, মেয়েটি খুব সুন্দর, হালিমের সাথে বেশ মানাবে। এটা শুনে সোনাই রেগে যায় আর বলে, সে তো পাগল, আপনি তার জন্য অন্য কোনো মেয়ে দেখুন। তখন গাজী সাহেব বলে, পীর সাহেব বলেছে হালিমকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিলে সে ভালো হয়ে যাবে, আর যারা আমার মতো বিত্তশালী তাদের বাড়ির মেয়েকে তো হালিমের কাছে বিয়েই দেবে না। তুই তো সুস্থ মানুষ, যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবি। তিনি হালিমের জন্য আবার সোনাইকে স্যাক্রিফাইস করতে বলে। তিনি বলে, তার জন্য আমি তোকে 10 বিঘা জমি কিনে দেব। এটা শুনে সোনাই রেগে গিয়ে বলে, আপনি খুবই স্বার্থপর মানুষ, আমি আপনার ছেলের খুনের দায়ভার নিয়েছি, এখন আবার আপনি আমার পছন্দের মানুষটিকে তার জন্য নিয়ে যেতে চান? তখন গাজী সাহেব সোনাইকে শান্ত করার জন্য বলে, সে আসলেই স্বার্থপর। সোনাই বলে, আপনি পরীর সাথে আমায় বিয়ে দিয়ে দিন, তাহলেই আপনি আর স্বার্থপর হবেন না। সে পরীর বাড়ির ঠিকানা দিয়ে তার জন্য বিয়ের প্রস্তাব দিতে বলে। এদিকে পরি আবারও সেজেগুজে তার বাবার কাছে এসে বলে, আজ কি মাছ ধরতে যাবে? তার বাবা বলে, তার জাল ঠিক করতে সময় লাগবে। আসলে তার বাবা তাকে নিয়ে আর মনপুরাতে যেতে চাইছিল না, কারণ সে সোনাই আর তার মধ্যেকার সম্পর্ককে আন্দাজ করতে পেরেছিল। পরি তখন তার বাবাকে বলে, আমি আমার দাদির বাড়িতে যেতে চাই। পরির বাবা তখন বলে, ঠিক আছে, আমিও যাচ্ছি। পরি তার বাবাকে যেতে না করে।
সে বলে আমি একাই যেতে পারবো, কিন্তু পরীর বাবা রাজি হয় না। পরীকে নিজে গিয়ে তার শ্বশুরবাড়ির ঘাটে দিয়ে আসে। আর তার বাবা চলে যেতেই পরী বাড়িতে না গিয়ে সোজা নৌকা নিয়ে সোনাইয়ের কাছে চলে আসে। সোনাই তার সুখ পাখিকে পরীর নামটি শেখাচ্ছিল। তখন সে তার সুখ পাখিকে বলে, যদি তুই পরী নামটা বলতে পারিস তাহলে আমি তোকে মুক্ত করে দেব। তখনই পরী সোনাইয়ের বাড়িতে আসে। সে পরীকে ভেতরে নিয়ে বলে, চাচা বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে যাবে, তোমার বাবাকে বলে দিও তিনি যেন বিয়েতে রাজি হয়ে যায়। পরী তখন সোনাইকে বলে, তুমি এখানে একা একা থাকো কিভাবে, তোমার ভয় করে না? সোনাই তখন বলে, আমার শুধু পুলিশের ভয়। পরী তখন জানতে চায়, পুলিশকে ভয় পাওয়ার কি আছে, কি করেছো তুমি? সোনাই পরীকে বিয়ে করবে, তাই সে পরীর কাছ থেকে কিচ্ছু লুকাতে চায়নি। সে পরীকে সব খুলে বলে। সে তখন বলে, গাজী সাহেবের ছেলেই খুন করেছে আর তার দায় আমার ওপর এসে পড়েছে। সোনাই আরও বলে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, পুলিশ আমাকে ধরলে আমি সব সত্যিটাই বলে দেব। পরী সোনাইয়ের সব কথা বিশ্বাস করে। তখন সোনাই পরীকে তার সাথে দুপুরের খাবার খেতে বলে। তারা দুজন একসাথে খাবার খায়, একে অপরকে খাবার খাইয়ে দেয়, একসাথে অনেক সময় কাটায়। সোনাই পরীকে নৌকা পর্যন্ত এগিয়ে দিতে এসে বলে, আমি তোমার সাথে আসি। পরী তখন বলে, তুমি ফিরবে কিভাবে, তোমার কাছে তো নৌকো নেই। সোনাই তখন পরীকে বলে, আমি সাঁতার কেটে চলে আসব, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। পরী আর সোনাই একসাথে নৌকো নিয়ে নদীর মাঝখানে আসে। পরী তখন সোনাইকে বলে, তোমার পরিবারে কে কে আছে? সোনাই তখন বলে, এই পৃথিবীতে আমি একা। পরী এটা শুনে বলে, তুমি কি এখনো একা রয়েছো? সোনাই এটা শুনে বলে, ঠিক তো, আমি তো আর একা নই, আমার সাথে তুমি আছো। পরী তখন বলে, তুমি কথা দাও আমাকে কখনো ভুলে যাবে না। সোনাই তখন বলে, জীবনেও না মরণেও না, তুমি আর আমি একই, আমরা জীবন মরণের সঙ্গী হলাম। সোনাই পরীকে কিছুটা পথ এগিয়ে দিয়ে সে চলে যায়। পরী একা একা নৌকো নিয়ে আসতে থাকে। এদিকে পরীকে নিতে পরীর বাবা চলে আসে এবং এসে জানতে পারে পরী এখানে আসেনি। আর এটা শুনে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। পরী ঘাটে এসে তার বাবাকে দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। পরী কিছু না বলে সোজা তার বাবার নৌকাতে ওঠে। আর পরদিন গাজী সাহেব পরীর বাবার কাছে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। পরীর বাবা মনে করে তিনি তার ছেলে হালিমের জন্য তার মেয়েকে দেখতে এসেছে, তাই তিনি বলেন, আমি আমার একমাত্র মেয়েকে পাগলের সাথে বিয়ে দেব না, যদি আপনি আপনার সমস্ত সম্পত্তি পরীর নামে লিখে দিতে পারেন তাহলে আমি চিন্তা করে দেখতে পারি। গাজী সাহেব তখন আর সোনাইয়ের কথা বলে না। গাজী সাহেব বলে, ঠিক আছে, আমি পুরো সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দেব, তবে শর্ত থাকবে একটা, আপনার মেয়ে আমার ছেলে হালিমকে কখনো ছাড়তে পারবে না। পরীর বাবা বলে, ঠিক আছে, আমি ভেবে দেখব। বাড়িতে এসে গাজী সাহেব তার স্ত্রীকে বলে, আমি একটা ভীষণ ভুল করে ফেলেছি। আমি সোনাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে দেখি মেয়ের বাবা হালিমের কাছেই বিয়ে দিতে রাজি, তাই আমি আর সোনাইয়ের কথা বলিনি। এটা শুনে গাজী সাহেবের স্ত্রী অনেক খুশি হয়। গাজী সাহেব তার স্ত্রীকে বলে, মেয়ের বাবা হালিমকে দেখতে আসবে, তুমি হালিমকে একটু বুঝিয়ে বলো যেন সে তখন একটু স্থির থাকার চেষ্টা করে। এদিকে সোনাইয়ের কাছে সারেং চাচা আসেন। তিনি সোনাইকে অনেক ভালোবাসতেন। সারেং চাচাও গাজী সাহেবের বাড়িতে কাজ করে। সোনাইকে বলে, তোমার পছন্দের মানুষের সাথে হালিমের বিয়ে ঠিক করেছে গাজী সাহেব। এটা শুনে যেন সোনাইয়ের মাথার আকাশ ভেঙে পড়ে। সারেং চাচা সোনাইকে বুঝিয়ে বলে, গরিব মানুষের ভালোবাসার মানুষ থাকতে নেই। সোনাই এতে রেগে গিয়ে বলে, তোমার মালিক ওই বেঈমান কেন আসেনি? সে প্রচুর কান্না করে। পরীর বাবা হালিমকে দেখতে গাজী সাহেবের বাড়িতে আসেন। তিনি হালিমকে দেখে স্বাভাবিক মনে করেন না। তিনি চাচ্ছিলেন না তার একমাত্র মেয়ের বিয়ে একজন পাগলের সাথে হোক, তাই তিনি বিয়েতে রাজি হন না। তখনই গাজী সাহেব তার হাতে ধরে মিনতি করে আর তার জন্য তিনি তার সমস্ত সম্পত্তি পরীর নামে লিখে দেবেন। এদিকে সোনাইকে ধরার জন্য পুলিশ চলে আসে। সোনাই তাদের দেখে পাশে গিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ অনেক খোঁজাখুঁজি করলেও সোনাইকে দেখতে না পেয়ে চলে আসে। সোনাই চিৎকার করে বলতে থাকে, আমি খুন করিনি, গাজী সাহেবের ছেলে খুন করেছে, আপনারা তাকে কেন ধরছেন না? আমি অনাথ, আমার মা বাবা কেউ নেই, তাই শুধু আমাকে ধরতে আসেন, তাই না? সোনাই ভীষণ কান্না করতে থাকে। তখনই তার সুখ পাখিটি পরি পরি বলে ডাকতে থাকে। এটা শুনে সোনাই তার সুখ পাখিটিকে খাঁচা থেকে বের করে আনে। সোনাই বুঝতে পারে কোনো জায়গায় বন্দী হয়ে থাকাটা কতটা কষ্টদায়ক। সে তার কথা রাখার জন্য পাখিটিকে মুক্ত করে দেয়। আর এদিকে পরীর বাবা গাজী সাহেবের বাড়ি থেকে পরীর জন্য বিয়ের উপহার নিয়ে আসে। পরী এই সব দেখে প্রচুর মন খারাপ করে। তখন পরীর গ্রামের দাদি এসে পরীর বাবাকে বলে, এইভাবে নিজের মেয়ের জীবনটাকে নষ্ট করে না দিতে। এই কথা শুনে পরীর বাবা রেগে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আর পরীকেও বাড়ি থেকে বেরোতে নিষেধ করে দেয়।
সোনাই ভাবতে থাকে তার কাছে একটা নৌকো থাকলে এখন সে পরীর সাথে দেখা করতে পারত। তারপর সে ভাবে তার কাছে নৌকো নেই তো কি হয়েছে, সে সাঁতার কেটেই তো পরীর সাথে দেখা করতে পারবে। তাই সোনাই তার ভালোবাসার মানুষটিকে দেখার জন্য সাঁতার কেটে গ্রামে চলে আসে। মানুষদের জিজ্ঞেস করে সে পরীর বাড়ির ঠিকানা জেনে পরীর বাড়িতে চলে আসে। সোনাইকে এইভাবে দেখে সে সোনাইকে বলে, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? সোনাই তখন পরীকে বলে, তুমি আমাকে বলো তুমি এই বিয়েতে রাজি নও তাই তো? পরী বলে, আমি এই বিয়েতে রাজি নই, আমি শুধু তোমাকে চাই। পরী সোনাইকে বিশ্রাম নিতে বলে, কিন্তু তারপরই ভাবে তাকে তার বাবা দেখে ফেলবে, তাই জন্য সে তাকে চলে যেতে বলে আর বলে রাতে সে মশাল নিয়ে নদীর ধারে দাঁড়িয়ে থাকবে। সোনাইকে সে রাতে এসে দেখা করতে বলে। তখনই সেখানে পরীর বাবা চলে আসে আর সোনাইকে দেখে ভীষণ রেগে যায়। সোনাই পরীর বাবাকে বলে, আপনি আমার সাথে পরীর বিয়ে দিন। পরীর বাবা সোনাইকে বলে, তোমার কাছে জমি আছে, ঘর আছে, কোথায় রাখবে তুমি পরীকে? বিয়ে করার মতো সামর্থ্য আছে তোমার? তুমি কি চাও না পরী একটু সুখে থাকুক? এই কথা শুনে সোনাই অসহায় হয়ে সেখান থেকে চলে আসে। রাতে পরী তার বাবাকে খাইয়ে তার বাবার ঘুমের অপেক্ষা করে। সোনাইও পরীর মশালের জন্য দ্বীপে অপেক্ষা করে আর বাবা ঘুমিয়ে পড়লেই পরী সোজা মশাল নিয়ে ঘাটে চলে আসে। সোনাই মশাল দেখতে পেয়ে খুবই উৎসাহিত হয়ে সাঁতার কেটে পরীর কাছে আসে। পরী সোনাইকে এতটা কষ্ট করে তার কাছে আসতে দেখে তাকে জড়িয়ে ধরে। পরী বলে, আগামী শুক্রবারে আমার বিয়ে, চলো না আমরা পালিয়ে যাই। সোনাই এটা শুনে বলে, তুমি কি সত্যি আমার সাথে পালাবে? কিন্তু আমরা কোন দিকে যাব? আমি যে কিছুই চিনি না। পরী তখন বলে, আমি নদী ছাড়া বাঁচতে পারবো না। এই কথা শুনে সোনাই বলে, তাহলে চলো এখনই পালিয়ে যাই। পরী বলে, আজ না, কাল। আমি সবকিছু গুছিয়ে কাল তোমার জন্য আবারও মশাল নিয়ে রাতে অপেক্ষা করব। পরদিন পরী এতদিন থেকে যা টাকা জমাচ্ছিল সেই সবগুলো টাকা আর জামা কাপড় গুছিয়ে নেয়। আর পরীর বাবা ঘুমিয়ে পড়লেই পরী তার ব্যাগ নিয়ে সোজা চলে আসে ঘাটে। সোনাই পরীর মশাল দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর সে সাঁতার কাটতেই যাবে, কিন্তু তখনই সেখানে পুলিশের নৌকা চলে আসে আর সেই নৌকা দেখতে পেয়ে সোনাই এসে লুকিয়ে পড়ে। পরী সোনাইয়ের জন্য মশাল নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সোনাই আর সেখানে আসে না। এদিকে সোনাইকে পুলিশ জেলে নিয়ে আসে। সোনাই পুলিশকে বলে, আমি কিচ্ছু করিনি, কিন্তু পুলিশ তার কোনো কথা শোনে না, তাকে নিয়ে গিয়ে লকআপে পুরে দেয়। এদিকে পরীর বিয়ে হয়ে যায় হালিমের কাছে, তার কিচ্ছু করার থাকে না আর সোনাই জেলে বসে পরীর কথাই ভাবতে থাকে। পরী বিয়ের প্রথম দিনই বুঝতে পারে তার বাবা টাকার লোভে তাকে কার সাথে বিয়ে দিয়েছে। সোনাইকে ছাড়ানোর জন্য সারেং চাচা উকিল খুঁজতে আসে। এই কথা শুনতে পেরে গাজী সাহেব সারেং চাচাকে বলেন, তুমি তার জন্য উকিল খুঁজবে না, সময় হলে আমি নিজে গিয়েই তাকে ছাড়িয়ে আনবো। এই বলে তিনি খুবই চেঁচামেচি করেন। পরীর বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া সে বন্ধ করে দেয়। তাই পরীর বাবা পরীর গ্রামের সেই দাদিকে সাথে করে নিয়ে আসেন। পরী তার দাদিকে দেখে কান্নায় ভেঙে পড়ে। পরীর দাদি পরীকে অনেক বোঝানোর চেষ্টা করে, খাবারের সাথে কোনো রাগ থাকতে নেই। পরী খাবার খেতে না চাইলে তার দাদি বলে, তোমাকে সোনাইয়ের জন্য খেতে হবে, যতক্ষণ জীবন থাকে ততক্ষণই তো আশা থাকে তাই না? পরী তার দাদির কথায় কান্না করতে করতে সেই ভাতগুলো খেয়ে নেয়। সোনাইয়ের সাথে দেখা করতে জেলখানায় গাজী সাহেব আসেন। তাকে দেখে সোনাই রেগে গিয়ে বলে, আপনি কেন এখানে এসেছেন? তিনি সোনাইকে বলে, আমি তোকে ছাড়ানোর জন্য এসেছি, 1-2 মাস সময় লাগতে পারে। কিন্তু সোনাই এখন বুঝতে পেরেছে গাজী সাহেব তাকে শুধু ঠকিয়েই গেছে, তাই সে গাজী সাহেবের কথা বিশ্বাস করে না আর বলে, আমি উকিলকে সব বলে দিয়েছি, হালিম ভাই রহিমাকে মেরেছে। গাজী সাহেব সোনাইকে শান্ত করে বলে, আমি তোকে ছাড়িয়ে নেব, তুই শুধু উকিলকে বলবি রহিমা আত্মহত্যা করেছে। কিন্তু সোনাই তাতে রাজি হয় না। এতে গাজী সাহেব উল্টো রেগে যান। বাড়িতে এসে তিনি তার স্ত্রীকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে স্বামী স্ত্রীর মতো বসবাস করার সুযোগ করে দাও। সোনাইকে জেলে আটকে রাখা যাবে না, সে ছাড়া পেয়ে যাবে। গাজী সাহেবের স্ত্রী এটা শুনে স্বামীকে বলেন, যা করার আমি করব, আপনাকে কিচ্ছু করতে হবে না। এদিকে সোনাই উকিলকে সব সত্যি কথা বলে দেয়। গাজী সাহেবের স্ত্রী পরীকে এসে বলেন, সোনাইয়ের জন্য খুব মন খারাপ লাগে। তিনি পরীকে মিথ্যে কথা বলেন যে সোনাইয়ের আগামী শুক্রবারের দিন ফাঁসির আদেশ হয়ে গেছে। এটা শুনে যেন পরীর পুরো পৃথিবী অন্ধকার হয়ে পড়ে। পরী হালিমের কাছে এসে বলে সে তার বাবার বাড়িতে যেতে চায়। হালিম তখন পরীকে বলে, তুমি কি জানো ফাঁসিতে মরতে কেমন লাগে? পরী এই কথা শুনে অনেক কান্না করে। এদিকে সোনাইয়ের কোনো দোষ না থাকার জন্য সোনাইয়ের মুক্তি হয়ে যায়। সোনাই তখন খুশি হয়ে তার উকিলকে বলে, আমি কি এখন বাড়ি যেতে পারবো? তার উকিল বলে, জেলের কিছু কাজ রয়েছে, সেগুলো শেষ হলে তুমি শনিবারে বাড়ি যেতে পারবে। আর আজ শুক্রবার,
পরি তার শাশুড়িকে এসে বলে সোনাইয়ের জন্য প্রার্থনা করতে। পরি রাতে ঘড়ির দিকে তাকিয়ে থাকে। সে অপেক্ষা করতে থাকে রাত্রি 12টা 1 মিনিটের জন্য, কারণ 12টা 1 মিনিটে সোনাইয়ের ফাঁসি হবে। বাড়ির দরজা খুলে ছুটে সেখান থেকে পালিয়ে যায়। সে সেখানে চলে আসে যেখানে সোনাইয়ের ফাঁসি হবে। সোনাইকে ফাঁসি দিতে দেখে পরি চিৎকার করে উঠে বলে, এই ফাঁসি বন্ধ করুন, ওকে কেন ফাঁসি দিচ্ছেন? আমার সোনাই কোনো দোষ করেনি, তাকে আমার কাছে ফিরিয়ে দিন। পরি সোনাইয়ের কাছে এসে সোনাইকে বলে, সেদিন যে তুমি আমার সাথে দেখা করতে আসোনি, আমি কিন্তু তোমাকে ভুল বুঝিনি। আমি জানি তোমার শরীরটাকে তারা জেলে নিয়ে গেছে, কিন্তু তোমার মনটা তো আমার কাছেই পড়েছিল। তখনই পরি বিষ খেয়ে নেয়, আর বিষ খাওয়ার পরেই পরি বলতে থাকে, আমি তোমার কাছে আসছি সোনাই। পরি সোনাইকে বলেছিল সে আর সোনাই একসাথে বাঁচবে, একসাথে মৃত্যুকে মেনে নেবে। পরদিন সকালে সোনাই জেল থেকে ছাড়া পেয়ে পরির সাথে দেখা করতে আসে। সোনাই গাজী সাহেবকে বলে, চাচা এইবার আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দিন। বাড়িতে এসে সোনাইয়ের কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল না, আর ভেতরে এসে পরীর মৃত শরীরটাকে দেখতে পায়। তার সমস্ত পৃথিবী এক মুহূর্তে শেষ হয়ে যায়। তারা পরীকে কবর দেয়। পরীর বাবা বুঝতে পারে তার একটা মাত্র ভুলের জন্য তার মেয়েকে সারা জীবনের জন্য হারাতে হয়েছে। সবাই যখন চলে যায় তখন সোনাই পরীর কবরের পাশে দাঁড়িয়ে প্রচুর কান্না করে। সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সোনাই একটা নৌকো নিয়ে নদীতে আসে, কারণ তাকে পরি বলেছিল নদী ছাড়া পরি বাঁচতে পারবে না। তাই সে মাঝ নদীতে এসে নৌকা চালানো বন্ধ করে দেয় আর নিজেকে সেই নদীর স্রোতে ভাসিয়ে দেয়। আর সেই নদীর স্রোতেই সে তার ভালোবাসার মানুষটিকে অনুভব করতে পারে। আর গল্পটি এই দৃশ্যের মধ্যে দিয়েই শেষ হয়ে যায়। অনেক সময় ভাগ্যের কাছেও সত্যিকারের ভালোবাসাগুলো হেরে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার ভ্লগ চ্যানেলে দ্বিতীয় ভ্লগ এসেছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিও আর জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, কিপ লাভিং, বাই।